সামির বলল, আমি আগেই জানতাম জয়, তুই আসলে মারা যাসনি। জেরিনের সামনে মৃত্যু সেজেছিলি। আর জেরিন কত বোকা, গুলি করেছে আর ভাবছে তুই মরে গেছিস। রক্ত যে বের হয়নি এটা চেক করেনি। জয় বলল, প্রিন্স যখন বলেছিল যে জেরিন হাতে বন্দুক নিয়ে আছে তখনই আমি সতর্ক হয়ে গিয়েছিলাম। তাই এক ফাঁকে সেই সিকিউরিটি গার্ডের বুলেট প্রুফ জ্যাকেটটা পরে নিয়েছিলাম শার্টের উপরে। আর যখন গুলি করে, গুলিটি তো আমার শরীরে লাগেনি, লেগেছিল সেই বুলেট প্রুফ জ্যাকেটে। তারপর আমি মরার ভান করে ফ্লোরে শুয়ে থাকি। সামির বলল, আমি প্রিন্সকে মারার পর জেরিনের ঘরে গিয়ে দেখি তুই ফ্লোরে পড়ে আছিস। তারপর তোর দেহটাকে বাইরে নিয়ে আসতেই তুই হঠাৎ জেগে উঠলি। তখনই আমি ও ইকবাল মামা জেনে ফেলেছি যে তুই মরার অভিনয় করেছিলি, কারণ তুই আসল মাস্টার মাইন্ড। জেরিনকে বোকা বানিয়েছিস, কিন্তু কেন? জয় বলল, জেরিনকে আমি সাইকোলজিক্যাল গিল টিপস করিয়েছি। এখন সে সারা জীবন আমাকে মৃত্যু ভাববে আর আফসোস করবে। আমি যেহেতু সাইকোলজি জানি, সো আমি জেরিনের মনে আঘাত করেছি, শরীরে না। কারণ মিন্স হলে যে রক্ত বের হয় সেটার ব্যথা নাকি মনে হয় কেউ ছুরি দিয়ে পেটে পার মারছে। সো এই ব্যথা সহ করে ফেলে। সো মেয়েদের শারীরিক ব্যথা কোনো ম্যাটার করে না, এজন্যই ইমোশনাল পেইন দিলাম। সামির বলল, এবার তোর প্ল্যান কি? জয় বলল, জয় সবসময় বিন্দাস, প্রেম করব, মদ খাবো, প্যারা নাই, চিল। সামির বলল, আচ্ছা তুই কি জেরিনকে এখনো ভালোবাসিস? জয় চুপ হয়ে গেল আর একটুখানি মন খারাপ করলো, কারণ জয় মুখে যাই বলুক অন্তরে এখনো জেরিনের গড় বেঁধে আছে। জয় বলল, আসলে ভালোবাসা কখনো হারায় না, এটা থেকে যায় আজীবন। কখনো কবিতা হয়ে, গল্প হয়ে, গান হয়ে, স্মৃতি হয়ে আজীবন থেকে যায়। হারিয়ে যায় শুধু মানুষটা, অনুভূতি কখনো হারায় না। সামির বলল, তুই দেখি ছেঁকা খায়া পুরা কবি হয়ে গেছিস। জয় বলল, বাদ দে, এখন গাঁজা খাবো। গাজার নৌকা পাহাড় টলি যায় ও মীরাবাই, গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। এই সমাজ গাঁজা ছাড়া কেউকে শোধে না। আমি হলাম গাঁজাখোর কবি, গাঁজা খেয়ে কবিতা বলি। সামির বলল, তুই কি ছিলি আর দিন দিন কি হয়ে যাচ্ছিস? আগে পড়াশোনা করতি, প্রেম করতি, তাও ভালো ছিলি, আর এখন ছ্যাঁকা খেয়ে খালি নেশা করস। জয় বলল, এসব ছেড়ে কি ভালো হওয়া যায় না? জয় বলল, জয় কখনো ভালো হবে না। যেই বেটার বউ নাই ওই বেটায় গাঁজা খায়। দৃশ্য পরিবর্তন। সকালবেলা জেরিনের ঘুম ভাঙলো একজন ঘাটের ডাক শুনে। তার দরজার বাইরে সবসময় রাইফেল হাতে নিয়ে দুজন লোক দাঁড়িয়ে থাকে তার সেফটির জন্য। গার্ডটা বলল, আপনার একটা চিঠি আসছে, সাথে কাফনের কাপড় পাঠিয়েছে। জেরিন গুম গুম চোখে খাটের উপর বালিশ দিয়ে হেলান দিয়ে বসলো। জেরিন বলল, এত সকালে কিসের চিঠি? পড়ে শোনান। গার্ড চিঠি পড়ছে, সেখানে লেখা, আসসালামু আলাইকুম, শুনেছি আপনি প্রিন্সের ওয়াইফ, আপনাকে খুব সম্মান করি, তাই আমি চাই আপনি প্রিন্সের সকল সম্পত্তি আমাদের দিয়ে দেন। তার বিপরীতে আমরা আপনার জীবন ভিক্ষা দিব। আপনাকে 2 দিন সময় দেওয়া হলো। প্রিন্সের প্রাসাদ ছেড়ে বাংলাদেশ চলে যাবেন, না হলে প্রাসাদ রক্তে ভরে যাবে। কাফনের কাপড় আগেই পাঠিয়ে দিলাম। ইতি আরবদের মাফিয়া মাহাদি। জেরিন বলল, এই মাহাদি আবার কে? গার্ড বলল, সমগ্র আরবের দেশগুলোতে যুদ্ধের পেছনে ওর এই হাত রয়েছে। সোমালিয়ান ডাকাতদের এই অস্ত্র দেয়। পৃথিবীতে শান্তি নামের ধর্মের নামে সে মানুষকে বিশৃঙ্খলা করে। এখন যদি প্রিন্সের সম্পত্তি সব অস্ত্র সে চুরি করে, তাহলে সমুদ্রের পথে জাহাজটি ডাকাতি করবে, বা হয়তো একটা দেশই দখল করে নিবে। ওর উপর কোনো ভরসা নাই। জেরিন বলল, আমি যদি হাসিনাপার মতো চেয়ার না ছাড়ি তখন কি করবে? গার্ড বলল, ওরা আপনাকে কিছুই করতে পারবে না, আমরা আছি, বিশ্বাস রাখবেন। জেরিন বলল, আমি তো পিচ্ছি একটা মেয়ে, আমি এত কিছু হ্যান্ডেল করতে পারবো না। গার্ড বলল, ম্যাডাম আপনাকে কিছু হ্যান্ডেল করতে হবে না। জেরিন বলল, কেন যে মাফিয়ার বউ হলাম? গল্পের সিনেমায় দেখি মাফিয়ার বউরা কত সুন্দর আরামে এসে দিন কাটায়, আর এদিকে আমার রাতে ভয়ে ঘুম হয় না। এখন যদি হামলা করে বসে, আর জয় থাকলে আমাকে প্রোটেক্ট করত। দৃশ্য জয় ও সামিরের কাছে। সামির বলল, ও মনে পড়েছে, তুবা কল করেছিল, তোর কথা জিজ্ঞেস করেছিল। জয় বলল, এত বছর পর তুবার মনে পড়লো আমার কথা? বলল দেখা করতে।
সামির বলল, আমার বলার দরকার নাই, তুবা বলছে তোকে ওর কলেজের সামনে দেখা করতে। তোরা নাকি বেস্ট ফ্রেন্ড ছিলি, তাহলে তোদের যোগাযোগ অফ হলো কিভাবে? জয় বলল, শুধু বেস্ট ফ্রেন্ড না, আমরা ফ্রেন্ড উইথ বেনিফিটস রিলেশনে ছিলাম। আমি রেডি হচ্ছি গাঁজাটা খেয়ে, সেলুন থেকে চুলগুলো কেটে ফেলি। গোসল করে জয় অনেক বছর পর আবারও কালো শার্ট পরে, হাতে তার রিংটা পরে নেয়। জয় আয়নায় নিজেকে দেখে, সামিরকে বলল, কেমন লাগছে? সামির বলল, জয় ইজ ব্যাক। জয় বলল, জেরিন যদি 12 ভাতারি হয় তাহলে আমি তাকে দেখিয়ে দেব 12 ভাতার কাকে বলে, কত প্রকার ও কি কি। সামির বলল, এইটাই তো আসল জয়, জয়ের স্টাইল। এদিকে সকালবেলা খোকা আসলো ইকবাল মিয়ার বাসায়। খোকাকে দেখে শাম্মায় সন্দেহ নজরে তাকালো। ইকবাল তখনই খাটে বসে পান খাচ্ছিল। খোকা বলল, সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশ থেকে যে শিপে করে আমাদের বন্দুক মিশরে যাচ্ছিল সেখানে সোমালিয়ান জলদস্যুরা হাইজ্যাক করে নিছে। ইকবাল খোকার কথা শুনলো না কিছু। অনুমান করে ইকবাল বলল, সাউয়ার ভেতর জাহাজ ঢুকে গেছে। কার কি বলছস এইসব, গাঁজা খাইছস? খোকা বলল, আমি বিপদে, আপনি বাইরা, আপনার জন্য হেডফোন এনেছি, এটা কানে দিলে কথা শুনতে পারবেন। খোকার পকেটের থেকে হেডফোন বের করে ইকবালকে পরিয়ে দিল। ইকবাল এখন সব শুনতে পারবে। খোকা বলল, ডাকাতরা আমাদের কাছে 50 কোটি টাকা চেয়েছে, না হলে জাহাজ ছাড়বেন না। ইকবাল বলল, কোনো হেডম্যান পুতের ডাকাত, নাম কি ওর? খোকা ভয়ে বলল, মাহাদি নাম ওর, এক চোখ কানা, তবে মারাত্মক ক্ষমতাশীল। ইকবাল বলল, আমাদের কিরকম ক্ষমতা? খোকা বলল, ওর তুলনায় আমরা লোকাল, আর ও ইন্টারন্যাশনাল খেলে, আমরা পারবো না। ইকবাল বলল, 1-2 কোটি হলেও দেওয়া যায়, তা না 500 কোটি। জেরিনের সব সম্পত্তি বেচলেও এত কোটি টাকা হবে না। আর সাইড যে অন্তর্ব্যবসা, এই যে জাহাজটা গেল, এইটা পৌঁছাইলে কত টাকা পেতাম? এটা ছিল 100 কোটির একটা ডিল। ইকবাল বলল, সময় দাও, আমি ভাবছি। আর হেডফোনটা তো ভালোই, সব শোনা যায়। চায়না মনে হয়, চায়নারা ভালোই আবিষ্কার করে। দৃশ্য পরিবর্তন, সোমালিয়ায় জঙ্গলের মধ্যে ছাউনি ঘরে শুয়ে আছে মাহাদি। তার দুদিকে 2টা সোমালিয়ান মেয়ে। হঠাৎ এক নিগ্রো ছেলে বন্দুক হাতে নিয়ে আসলো তার কাছে। এই সে মাহাদি, যে টাচ করতেই ভয়ে লাফ মেরে উঠল মাহাদি। ছেলেটা বলল, ওয়াসু ওয়াসু ওয়াইকা ওয়াস। মেহেদি বলল, আরবি বা ইংরেজিতে কথা বলবি, তোদের লোকাল ভাষা আমি বুঝি না। ছেলেটা ইংরেজিতেই বলল, স্যার কাজ হয়ে গেছে, বাংলাদেশ থেকে অস্ত্রবাহী জাহাজ আমাদের হাতে। মাহাদি বলল, নিজের দেশের মাল চুরি করার মজাই আলাদা। বাংলাদেশ থেকে আফ্রিকা আসছিলাম চাকরি করতে, এখন হয়ে গেছি ডাকাত, কি ভাগ্য আমার। ছেলেটা বলল, অসুকাসু মাকসুর মামা টিমরা হিয়া। মাহাদি বলল, চোখের সামনে থেকে যা, তোরা আফ্রিকান ও বাংলাও শিখতে পারস। একটু পর আরেকটা ছেলের জাহাজের ক্যাপ্টেনকে দড়ি বেঁধে নিয়ে আসে। মাহাদি বলল, তুমি জাহাজ চালাও, আর আমরা না খেয়ে মরি, তা হবে না। কথাটা বলে বন্দুক দিয়ে ক্যাপ্টেনের হেডশট করে দিল। মাহাদি বলল, আর কেউ নাই জাহাজে? কোনো সুন্দরী মেয়ে পাসনি? ছেলেটা বলল, একটা সুন্দরী সরকারি পেয়েছি, সেও জাহাজ চালায়, সাদা চামড়ার মেয়ে। মাহাদি বলল, তাকে আমার ছাউনি ঘরে নিয়ে আয়, সে জাহাজ চালায়, আজ আমি তাকে চালাবো, আর কিছুদিন পর প্রিন্সের সব সম্পত্তি আমার করে নিব। জেরিনকে মেরে হয়ে যাব আমি সেকেন্ড প্রিন্স। হা 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 হা। এই পৃথিবীতে যারা শক্তিশালী তারাই টিকে, আর দুর্বলরা হোগামারা। মাহাদি ছাউনির ভেতরে গেল। সেখানে হাত পা বাঁধা অবস্থায় মেয়েটিকে বন্দুক ঠেকিয়ে নিয়ে আসলো 2 নিগ্রু। মাহাদি তারপর মেয়েটার সাথে অসভ্য কাজ করলো। কাজ শেষে মাংস কাটার চাপাটি দিয়ে মেয়েটার শরীর কাটলো। তারপর সেই রক্ত তার মুখে মারলো। মেয়েটির কাটা শরীর পড়ে আছে চারিদিকে, কাটা হাত একদিকে, কাটা পা আরেকদিকে, একদিকে মেয়েটির কাটা মাথা। তারপর রক্তমাখা অবস্থাতেই একটা সিগারেট ধরালো। সিগারেটের টান দিয়ে মাহাদি বলল, মাঝে মাঝে মনে হয় আমি একটা সাইকো মাদারচোদ। পিচ্চি বউ পর্ব হচ্ছে 49 নাম্বার, সিজন 3। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও আমাকে, এবং লাইক দিবা, অবশ্যই লাইক দিবা সবাই, এবং অবশ্যই সব জায়গায় শেয়ার করে দিবা। সাবস্ক্রাইব করতে ভুলবা না, যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে ধন্যবাদ।